ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টারের বাংলা ভাষা ও সংস্কৃতির আজকের টপিক তোমাদের দ্বিতীয় অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি। তো মাত্র ৫ নম্বরের জন্য অনেক পড়তে হচ্ছে তোমাদের, সেটা জানি। কিন্তু আমি চেষ্টা করছি শুধুমাত্র সেই জিনিসগুলোকে তোমাদের সামনে হাইলাইট করবার, যে জিনিসগুলো পরীক্ষাতে দেয়। মানে ভীষণ দেয়, খুব ইম্পোর্টেন্ট বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই বই সামনে নিয়ে এবং পেন্সিল হাতের সামনে নিয়ে রেখো। আর এই টেক্সটগুলো তোমাদের কমপ্লিট করিয়ে দিয়ে আরেকটা চ্যাপ্টার থাকবে, এটা করানোর পর সেটা করিয়ে দিয়ে আমি অবশ্যই তোমাদের এমসিকিউ করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আ তোমরা জানো চ্যাপ্টারগুলো এত বড় যে একটা ভিডিও কখনোই সম্ভব না। না আমার পড়ানোর ধৈর্য থাকবে, না তোমাদের পড়ার ধৈর্য থাকবে। সুতরাং ঠিক আগের চ্যাপ্টার অর্থাৎ গানের ইতিহাসের মতো আ একটু ছোট ভিডিও করার চেষ্টা করব। মোটামুটি চেষ্টা করব ৩ টে ভিডিওর মধ্যে এই চ্যাপ্টারটা কমপ্লিট করবার। তো চলো আ আজকে আমরা একদম মেইন বিষয়ে চলে যাচ্ছি, যে তোমাদের দেখো চ্যাপ্টারের নাম হচ্ছে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি। তো এখানে আমরা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে মূলত ৩ টে বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, যে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কোন, কোন আ ব্যক্তি মানে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তাদের নাম পড়ব, এবং আ বা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান এবং চিকিৎসার ক্ষেত্রে এবং বিজ্ঞানের ক্ষেত্রে এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান যারা গড়ে তুলেছে তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারে। তো ১ম এ রয়েছে নীলরতন সরকার, যার নামে আমাদের কলকাতায় একটা হসপিটাল রয়েছে যেটার নাম হচ্ছে এনআরএস। তো নীলরতন সরকার, আ তার মতো অনেক রকম বিজ্ঞানী বলছি, সরি, আ ডাক্তারদের কথা বলা হয়েছে। এরপরে বিজ্ঞানীদের প্রসঙ্গ আসবে। তো দেখো তাদের সম্পর্কে অনেক রকম তথ্য দেওয়া আছে। কবে জন্ম, কবে মৃত্যু, কোথায় পড়াশোনা করেছেন, কোন ডিগ্রি কোথা থেকে অর্জন করেছেন। এত মনে রাখা সম্ভব না। মানে তোমরা পড়লে পড়তেই পারো। পড়ার সময় হয়তো মনে রাখতে পারবে, পরে হয়তো ভুলে যাবে। তো আমি বলছি তোমরা যদি চাও, মনে করো যে প্রত্যেক বিশেষ করে ফেমাস যারা মানে বেশ ভালো নাম করেছেন, তাদের আমি জন্মসাল, মৃত্যুসাল মনে রাখবো। তো মনে রাখতে পারো, আমি সেটা আলাদাভাবে বলছি না। আ এবং কে কোথা থেকে কি ডিগ্রি পেয়েছেন সেটাও মনে রাখবো, সেটা রাখতেই পারো। আমি শুধু ২-১ টা ইম্পোর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, যে আ এখান থেকে শুধুমাত্র সেই বিষয়গুলোকে আমি তুলে ধরছি। তিনি কোথা থেকে কি উপাধি পেয়েছেন, কি পেয়েছেন সেটা বলছি না। মেইন বিষয়টা বলছি দেখো। এখানে দেখো বলা হয়েছে যে তিনি ডাক্তার সুরেশ প্রসাদ সর্বাধিকারীর সঙ্গে যৌথভাবে কলিকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেন। বেলগাছিয়া অ্যালবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতালের, যেটার পরবর্তীকালে নাম হচ্ছে কারমাইকেল, বর্তমানে এর নাম হচ্ছে আর.জি. কর মেডিকেল কলেজ। এই যে হসপিটালটা, এই হসপিটালটা প্রতিষ্ঠার সময় মানে মেইন উদ্যোক্তা ছিলেন ডক্টর রাধা গোবিন্দ কর। তাকে সাহায্য করেছিলেন। তাহলে তিনি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন কার সঙ্গে? সুরেশ প্রসাদ সর্বাধিকারীর সঙ্গে। আর রাধা গোবিন্দ কর যে প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন, যে বেলগাছিয়া অ্যালবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতাল, যেটার নাম পরবর্তীকালে কি হয়েছিল? কারমাইকেল হয়েছিল। আর যেটার বর্তমান নাম আর.জি. কর মেডিকেল। দেখো আমি কিন্তু দেখো ৪-৫ টা লাইন স্কিপ করে এখানে পড়াচ্ছি। তার মানে এই জায়গাটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। যে কোন প্রতিষ্ঠানের সাথে কোন ব্যক্তির নাম জড়িত, এভাবেও দিতে পারে। যে তিনি কি প্রতিষ্ঠা করেন? তাহলে প্রশ্ন এভাবে থাকতে পারে, কলিকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা কে করেছিলেন? তার সাথে কে যুক্ত ছিলেন? বা রাধা গোবিন্দ করের সাথে বেলগাছিয়া অ্যালবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার সঙ্গে কে যুক্ত ছিলেন? বা এরকম দিতে পারে, আর.জি. কর মেডিকেল কলেজের পূর্ব নাম কি ছিল? বা ওই নামটা দিয়ে দিতে পারে যে আ এর বর্ত এই এর বর্তমান নাম কি? এভাবে প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ? আচ্ছা। আ পাশ্চাত্য শিক্ষায় বলা হচ্ছে, পাশ্চাত্য শিক্ষায় উচ্চশিক্ষিত চিকিৎসকদের গ্রামে গিয়ে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তাঁর অনুপ্রেরণা ছিল উল্লেখযোগ্য। যে যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছে, চিকিৎসা আ উম চিকিৎসায় মানে তারা পাশ্চাত্য শিক্ষা সম্পর্কে যারা জ্ঞান অর্জন করেছে, তারা যাতে গ্রামে গিয়ে সার্ভিস দেয়, সে বিষয়টা নিয়ে তিনি ভীষণ ভাবতেন। চিত্তরঞ্জন সেবা প্রতিষ্ঠান ও যাদবপুরে অবস্থিত কুমুদ শঙ্কর রায় যক্ষ্মা হাসপাতালের সভাপতি এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মুখপত্রের সম্পাদকের দায়িত্ব সামলেছে। তো এই কি দায়িত্ব সামলেছেন সেটা অতটাও ইম্পোর্টেন্ট না। কি প্রতিষ্ঠান তিনি নিজে প্রতিষ্ঠা করলেন বা কার সাথে যুক্ত ছিলেন সেটা মনে রেখো। আচ্ছা, নীলরতন সরকার থেকে খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়, যে এদেশে তিনি ১ম বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা স্থাপন করেন। এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর কি বলা হচ্ছে? রাঙ্গামাটি চা কোম্পানি
পরবর্তীকালে ইস্টার্ন টি কোম্পানি সেটা গঠন করেছিলেন। এছাড়া তিনি বসু বিজ্ঞান মন্দির, বিশ্বভারতী, ভারতীয় জাদুঘর এই সমস্ত আ সংস্থার বা প্রতিষ্ঠানের ট্রাস্টি ছিলেন। আচ্ছা, তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বন্ধু ছিলেন। আচ্ছা, তার প্রচেষ্টায় বেঙ্গল টেকনিক্যাল যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। এরপর একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এছাড়া ক্যালকাটা মেডিকেল ক্লাবের তিনি প্রতিষ্ঠা করেন। আর যেটা মনে রাখতেই হবে তার উল্লেখযোগ্য গবেষণা সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন। কোথায় এই জায়গাটা? যে সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন এই গবেষণাটা কার? বা এই গবেষণার সাথে কোন ব্যক্তির নাম জড়িত? আচ্ছা, তো নীলরতন সরকারের যশস্বী ছাত্রদের মধ্যে ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। আচ্ছা, সেই সময় কি করা হতো? সিরাম, ভ্যাকসিন, জৈব উপাদানগুলো বিদেশ থেকে আমদানি করা হতো। তো ডক্টর নীলরতন সরকার আ তার ছাত্র বিধানচন্দ্র রায় তারা বেঙ্গল ইউনিটি প্রতিষ্ঠা করলেন। যাই হোক এখান থেকে আর কিছু না পড়লেও হবে। তাহলে আমরা যে বিষয়গুলো মনে রাখতে বললাম, যেগুলো পড়ব নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, উম আরেকটা বিষয় মনে রাখতে হবে যে তিনি ব্রাহ্ম সমাজের সক্রিয় সদস্য ছিলেন এবং ব্যক্তিগত চিকিৎসক হিসেবে স্বয়ং রবীন্দ্রনাথের আস্থাভাজন ছিলেন। যে তিনি রবীন্দ্রনাথও তার চিকিৎসার উপর বিশ্বাস করতেন। আচ্ছা, এরপর আমরা পড়ব রাধা গোবিন্দ কর। তার সম্পর্কে ডিগ্রি সম্পর্কে পড়ছি না। যে জিনিসগুলো আ মনে রাখার মতো সেগুলোই বলছি। ১৮৯৭ খ্রিস্টাব্দে কলকাতায় ১ম বার প্লেগ রোগ দেখা দিলে ডাক্তার কর কি করেন? পল্লীবাসীদের মঙ্গলের জন্য অক্লান্ত পরিশ্রম করেন এবং যথেষ্ট সময় ব্যয় করেন। আচ্ছা, এছাড়া প্রফুল্লচন্দ্র রায় যে বেঙ্গল ক্লিনিক্যাল প্রতিষ্ঠা করেন, তার ওষুধ যাতে বাজারে চলে সে ব্যাপারে তিনি কিন্তু উদ্যোগী হয়েছিলেন। আচ্ছা, আম এরপরে আ আমরা তো দেখলাম আরজি কর মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান রয়েছে যে তিনি বেলগাছিয়া অ্যালবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন। তাহলে এটা হচ্ছে প্রশ্ন যে বেলগাছিয়া অ্যালবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন কে? রাধা গোবিন্দ কর। তাকে এই ব্যাপারে সাহায্য করেছিলেন কে? আমরা দেখলাম নীলরতন সরকার। আচ্ছা, এই কলেজের বর্তমান নাম আমরা জানি আরজি কর মেডিকেল কলেজ। সুতরাং বুঝতে পারছো এই জায়গাটা ভালো করে মনে রাখতে হবে, হ্যাঁ? তো তিনি কিন্তু নিজের সর্বস্ব দান করে এই চিকিৎসা প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন এবং বলা হচ্ছে যে বিদ্যাসাগরের মতো মানুষও এত ঝুঁকি না নিয়ে তাকে বলেছিলেন যে সরকারের দাক্ষিণ্য আদায় করো, অর্থাৎ সরকারের তরফ থেকে তুমি ব্যক্তিগতভাবে এত কিছু না দিয়ে তুমি চেষ্টা করো যাতে সরকার তোমাকে সাহায্য করে। আচ্ছা, এরপর একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় যে মাতৃভাষায় চিকিৎসা বিজ্ঞান চর্চা ছিল রাধা গোবিন্দ করের একান্ত স্বপ্ন যে মাতৃভাষায় চিকিৎসা বিজ্ঞান নিয়ে চর্চা করতে হবে। আচ্ছা, তিনি বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন পুস্তক রচনা করেন। যে তার লেখা একটি একটি বইয়ের ভূমিকায় রয়েছে এই যে এই জায়গাটায় হয়তো লাইন তুলে দিল যে এই লাইনটা কার বা এই কথাগুলি কে বলেছেন, কে লিখেছেন? যে বাল্যকাল হইতে আমার বিশ্বাস বদ্ধমূল হইয়াছে যে দেশে শিক্ষা বিস্তার করিতে হইলে মাতৃভাষার আশ্রয় লওয়া ভিন্ন উপায় নেই। আচ্ছা, আ তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর নাম অবশ্যই মনে রাখবে। এরপরেও কয়েকজন চিকিৎসকের বা আম বিজ্ঞানীদের সম্পর্কে পড়তে গেলে দেখবে তাদের কিছু বইয়ের নাম রয়েছে। সম্ভব হলে বইয়ে কিছু শর্ট নোট করে রেখো। বা হতে পারে খুব ছোট, ছোট পেজে লিখে যে স্টিকি ট্যাব গুলো হয় বা ওই টাইপের কিছু। যে ধরো নীলরতন সরকার সম্পর্কে যেগুলো পড়তে বলা হচ্ছে সেগুলো নোট করে খাতার সাথে এঁটে দাও বা বইয়ের সাথে এঁটে দাও। এরকম করতে পারো। আচ্ছা, তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থের নাম ধাত্রী সহায় অ্যানাটমি, সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব, সংক্ষিপ্ত শিশু ও বালক চিকিৎসা, স্ত্রীরোগ চিকিৎসা। আচ্ছা, এরপর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় তোমরা সবাই মোটামুটি তার সম্পর্কে জানো। আ আচ্ছা, তো তার সম্পর্কে বেশি কিছু না পড়ে আমরা শুধু মেইন পয়েন্টে চলে যাব যে তার ডাক্তারি আম পড়া সম্পর্কে পড়ব। আচ্ছা, মেডিকেল তিনি গ্র্যাজুয়েশনের পরে আ এই যে বলা হচ্ছে যে ১৮৮২ সালে কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু ১ম মহিলা স্নাতক হন। এই ১ম মহিলা স্নাতক এনারা দুজন। আচ্ছা, মেডিকেল কলেজে ভর্তির আগে তিনি কাদম্বিনী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়কে বিবাহ করেন এবং হুম, এরপর ডাক্তারি পড়া শুরু করেন তিনি। আচ্ছা, ১৮৮৪ সালে কলকাতা মেডিকেল কলেজের ১ম ছাত্রী হিসেবে ভর্তি হন। তিনি যেহেতু ১ম একজন মেয়ে যিনি মেডিকেল কলেজের ছাত্রী হিসেবে ভর্তি হন, তাই সালটা আমরা মনে রাখতেই পারি। আচ্ছা, তো এই সময় আবার নানা রকম রাজনীতি চলেছিল। যেহেতু মেয়ে তো তাকে ডাক্তারি পড়তে দেখতে কেউ সেটা মেনে নিতে পারছিল না। তো নানা রকম বিষয় চলেছিল। তাকে ১ নম্বর কম দেওয়া হয়েছিল। মেডিসিনের অধ্যাপক ডাক্তার রাজেন্দ্র চন্দ্র প্র্যাকটিক্যাল পরীক্ষায় তাকে ১ নম্বর কম দিয়েছিল। তারপর এই নিয়ে অনেক লড়াই চলল। যাই হোক শেষ পর্যন্ত তিনি আ অ্যালোপ্যাথি ডাক্তার হলেন
অধ্যক্ষ প্রদত্ত গ্র্যাজুয়েট অফ বেঙ্গল মেডিকেল কলেজ সার্টিফিকেট পেয়ে তিনি চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন এবং 1890 খ্রিস্টাব্দে লেডি ডাফিন হাসপাতালে চিকিৎসক রূপে নিযুক্ত হন। আচ্ছা, এরপর তিনি গেলেন বিলেতে এবং সেখান থেকে কি ডিগ্রি পেলেন? LRCP এডিনবরা থেকে, LRCS পেলেন গ্লাসগো ও GF PS এই সমস্ত উপাধি নিয়ে তিনি দেশে ফিরে আসলেন এবং তিনি হলেন বিলেতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক। তিনি ভারতে এসে চিকিৎসা শুরু করলেন। আচ্ছা, তার সঙ্গিনী সম্পর্কে তার আম একটা সরকারি অনুসন্ধান কমিটির সদস্য হিসেবে কাদম্বিনী ও তার শৈশব সঙ্গিনী কবি কামিনী রায় মহিলা শ্রমিকদের দুর্দশা দেখার জন্য বিহার, উড়িষ্যা ঘুরে বেড়ান। আচ্ছা, উম 1895 খ্রিস্টাব্দে রাজমাতা চিকিৎসার্থে তিনি নেপালে যান এবং সেখানে এই মহৎ প্রাণ মানবীর হাত ধরে আধুনিক জনচিকিৎসার সূত্রপাত হয়। আচ্ছা, এরপর চলে আসে মহেন্দ্রলাল সরকার। যে মহেন্দ্রলাল সরকার সম্পর্কে আর শিবনাথ শাস্ত্রী তার একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ। এই গ্রন্থে তার সম্পর্কে যেটা বলা হয়েছে মনে রাখবে যে বঙ্গদেশকে যত লোকচক্ষে উঁচু করিয়া তুলিয়াছেন এবং শিক্ষিত বাঙালি দিগের মধ্যে মনুষ্যত্বের আকাঙ্ক্ষা প্রদীপ্ত করিয়াছেন, তাহাদের মধ্যে ডাক্তার মহেন্দ্রনাথ সরকার একজন অগ্রগণ্য ব্যক্তি। এই কথাটা কে বলেছেন? শিবনাথ শাস্ত্রী। কোন গ্রন্থে? সেটাও মনে রাখবেন। ঠিক আছে? আচ্ছা, আ হিন্দু কলেজে শিক্ষা সমাপ্ত করার পর তিনি কোথা থেকে কি ডিগ্রি লাভ করেন সেটা না মনে রাখতে পারলেও অসুবিধে নেই। আ যেটা মনে রাখবো যে আ স্বয়ং আ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার গুণগ্রাহী ছিলেন এবং রামকৃষ্ণ পরমহংসদেবের কর্কট ব্যাধি তার যে ক্যান্সার হয়েছিল তার চিকিৎসার জন্য তার শিষ্য ও ভক্তরা কিন্তু এই মহেন্দ্রলাল সরকারের শরণাপন্ন হয়েছিল। মনে রাখবে যে রামকৃষ্ণের চিকিৎসার জন্য বা তার কর্কট চিকিৎসার জন্য কোন ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল। তো জীবনের ১ম পর্বে তিনি হোমিওপ্যাথিতে অনাস্থা ছিল তার। তিনি পছন্দ করতেন না। কারণ সেখানে কেন পছন্দ করতেন না? যে সেখানে অ্যানাটমি, ফিজিওলজি এগুলোর অতটা গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসক লোকনাথ মৈত্র, রাজেন্দ্রলাল দত্ত এবং বন্ধু কিশোরী চাঁদ মিত্র এবং স্বয়ং বিদ্যাসাগরের প্রভাবে তিনি কিন্তু তার চিকিৎসার ধারা পাল্টে দেন এবং চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিশ্বের অন্যতম সেরা হোমিওপ্যাথি বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। তাহলে তিনি মহেন্দ্রলাল সরকার আ আ সম্পর্কে মেইন পয়েন্ট কি পেলাম? প্রথমত পেলাম রামকৃষ্ণ পরমহংসদেবের কর্কট ব্যাধি চিকিৎসার সঙ্গে যুক্ত। আরেকটা কি পেলাম? যে তিনি বিশ্বের অন্যতম সেরা হোমিওপ্যাথি বিশেষজ্ঞ। আচ্ছা, আর ২-১ টা বিষয় পাবো। যেমন তার শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স। একদম খুব ভালো করে মনে রাখবে যে এই প্রতিষ্ঠান কে প্রতিষ্ঠা করেন। আচ্ছা, আ নিচের স্মৃতিকথায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় সমকালীন সেরা ছাত্রদের মধ্যে বিজ্ঞান চর্চার স্পৃহা জাগিয়ে তোলার এই প্রতিষ্ঠানের গুরুত্বের কথা জানিয়েছেন। মানে এই প্রতিষ্ঠানটা আম ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চর্চা আ উম যে একটা আগ্রহ সেটা জাগিয়ে তোলেন। এই কথা স্বয়ং প্রফুল্লচন্দ্র রায়ও লিখেছেন। আচ্ছা, উম এরপর আমরা পড়ব লাল মাধব মুখোপাধ্যায় সম্পর্কে। যে আ তার সম্পর্কে অত ডিটেইলস এ আবার যেরকম বললাম সেটা যে অত ডিটেইলস এ পড়ব না। দেখো ১৮৬৬ সালে দুর্ভিক্ষ পীড়িত উড়িষ্যার আর্ত মানুষের চিকিৎসার জন্য চিৎপুর ও শিয়ালদহে যে ফেমিন হসপিটালগুলি অস্থায়ীভাবে চালু হয়, সেখানে লাল মাধব আর্ত সেবার ঐকান্তিক প্রয়াস স্বাস্থ্য আধিকারিকদের মুগ্ধ করে। এর পুরস্কার স্বরূপ তিনি কলকাতায় চক্ষু চিকিৎসালয়ের প্রধান নিযুক্ত হন এবং ক্যাম্পবেল মেডিকেল স্কুল যার বর্তমান নাম NRS হসপিটাল সেখানকার চক্ষু বিভাগের শিক্ষকের পদ লাভ করেন। তো মনে রাখবে যে লাল মাধব মুখোপাধ্যায়ের নাম কোন বিষয়ের সাথে জড়িত? চক্ষু চিকিৎসক বা আই স্পেশালিস্ট এরকম কিছু একজন। আচ্ছা, জয়পুরে দেখো বলা হচ্ছে কি জয়পুরের মহারাজের চোখের সফল অপারেশনের পর শল্যবিদ হিসাবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। আচ্ছা, তিনি ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশনে যার পরবর্তী নাম ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আচ্ছা, আ এবার বলা হচ্ছে যে ব্রিটিশ সরকার কিন্তু তাকে একটা উপাধি দেয়, রায় বাহাদুর উপাধি। তারপর বলা হচ্ছে যে কিংবদন্তি চক্ষু বিশেষজ্ঞ ম্যাকনামারা প্রণীত এ ম্যানুয়াল অব দি ডিজিজেস অব দি আই নামক গ্রন্থের অনুবাদ করেন অক্ষিদত্ত। এই বিষয়টাও কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখবে। লাল মাধব মুখোপাধ্যায় মানেই চক্ষু বিশেষজ্ঞ। এই বিষয়টা মানে মনে রাখার জন্য বলছি আমি। আচ্ছা, এরপর বনবিহারী মুখোপাধ্যায়। যে ইনি চিকিৎসা বিজ্ঞানের সাথে, সাথে শিল্প সাহিত্যেও কিন্তু তার বেশ ভালো নাম ছিল। ব্যঙ্গ সাহিত্যিক ছিলেন, ব্যঙ্গ চিত্রকর হিসাবে তিনি খ্যাত হয়েছিলেন। কলকাতা মেডিকেল কলেজের তিনি একজন চিকিৎসক ছিলেন এবং একজন বিখ্যাত চিকিৎসক তথা সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় আ যিনি বনফুল নামে পরিচিত। তিনি পেশায় ডাক্তার ছিলেন। হয়তো তোমরা জানো যে এই বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের শিক্ষক ছিলেন তিনি। কোথায়? কলকাতা মেডিকেল কলেজে। আচ্ছা।
বনফুল তার শিক্ষকের অর্থাৎ বনবিহারী মুখোপাধ্যায়ের স্মৃতি চিরন্তন করে রেখেছেন অগ্নিশ্বর উপন্যাসে। এই অগ্নিশ্বর উপন্যাস বনফুলের, যেখানে মেইন ক্যারেক্টার হচ্ছেন এই বনবিহারী মুখোপাধ্যায়। এবং এই উপন্যাস অবলম্বনে বনফুলের ভাই অরবিন্দ মুখোপাধ্যায় তিনি একটা চলচ্চিত্র নির্মাণ করেছেন যার নাম হচ্ছে অগ্নিশ্বর। আচ্ছা, চিকিৎসা শাস্ত্রের পাশাপাশি সংস্কৃত কলেজ থেকে তিনি একটা উপাধি পেয়েছিলেন, সেটি কি কাব্যতীর্থ। এছাড়া সংস্কৃত উদ্ভট শ্লোক রচনায় তিনি দক্ষ ছিলেন। আচ্ছা, শনিবারের চিঠি, বঙ্গবাণী, মাসিক বসুমতী ইত্যাদি ইত্যাদি জায়গায় লিখেছেন। এগুলি খুব একটা গুরুত্বপূর্ণ না যদিও। তাকে কেন্দ্র করে বেপরোয়া নামে এক গোষ্ঠী গড়ে ওঠে। আচ্ছা, তার কিছু লেখা নরকীট, দশচক্র, যোগভ্রষ্ট, সিরাজের পেয়ালা ইত্যাদি। আচ্ছা, এরপর আমরা পড়ব স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী সম্পর্কে। যে তার ডিগ্রিগুলো আবার আমরা বলছি যে পড়ব না। এখানে দেখো বলা হয়েছে ম্যালেরিয়া, ব্যাকওয়াটার ফিভার প্রভৃতি বিভিন্ন ক্রান্তীয় ব্যাধি নিয়ে মৌলিক গবেষণা থাকলেও কালা জ্বরের প্রতিষেধক হিসেবেই ইউরিয়া স্টিবামাইন আবিষ্কারের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাহলে কি কি মৌলিক গবেষণা করেছেন? ম্যালেরিয়া, ব্যাকওয়াটার ফিভার। কিন্তু আমরা তাকে মনে রাখবো মূলত কিসের জন্য? খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, কালা জ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কারের জন্য আমরা তাকে মনে রাখবো। এরপর বলা হচ্ছে কি, দেখো খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, যে 1942 সালে নোবেল পুরস্কার জন্য মনোনীত হয়েছিলেন। যদিও নানা প্রশাসনিক জটিলতার কারণে এই সম্মান তিনি পেয়ে ওঠেননি। আচ্ছা, 1905 থেকে 1923 তিনি ঢাকা মেডিকেল কলেজ স্কুলে প্যাথোলজি ও মেটেরিয়া মেডিকেল শিক্ষক ছিলেন। আচ্ছা, আহ, তার চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে লিখিত বইগুলির মধ্যে ট্রিটিস অফ কালার এটা। তো আমি আগেও বললাম যে বিভিন্ন চিকিৎসকের বই বা বিভিন্ন বিজ্ঞানীর বই আমরা পাবো, সেগুলো মনে রাখতে স্তম্ভ মেলানোতে দিতেই পারে। আচ্ছা, তিনি ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি অফ মেডিসিনের সভ্য ছিলেন। এছাড়া তিনি ইন্দোরে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতির পদ পেয়েছিলেন। 1943-এ নাইট উপাধি পান। আচ্ছা, দেশি ওষুধ প্রস্তুতিতেও তার অবদান রয়েছে। এরপর পড়বো আরেকজন বিখ্যাত ডাক্তার বা চিকিৎসক সম্পর্কে, তার নাম সুরেশ প্রসাদ সর্বাধিকারী। আচ্ছা, অতি অল্প সময়ের মধ্যে কিছু অপারেশন বা শল্য চিকিৎসা মানে কি? শল্য চিকিৎসা মানে হচ্ছে যেগুলো কাটাছেঁড়া করে অপারেশন করা, যেটাকে বলে আর কি সার্জারি করা বলে। তো সেটা হচ্ছে শল্য চিকিৎসা। তো এই শল্য চিকিৎসার ক্ষেত্রে একজনের নাম সুরেশ প্রসাদ সর্বাধিকারীর নাম আমরা খুব ভালো করে মনে রাখবো। ঠিক যেমন বলেছিলাম চোখ সংক্রান্ত বা চোখের চিকিৎসক সম্পর্কে লালমাধব মুখোপাধ্যায়, এই শল্য চিকিৎসক হিসেবে সুরেশ প্রসাদ সর্বাধিকারীর নাম মনে রাখবো। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, বেশ মজার বিষয়, যে মজা না খুব ইন্টারেস্টিং একটা বিষয়। দেখো, শুধুমাত্র একটি ছুরি দিয়ে বাঘের সঙ্গে লড়াইয়ে মারাত্মকভাবে আহত কিশোর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে সুস্থ করে তোলা সেই বিখ্যাত অপারেশনগুলির মধ্যে অন্যতম, যে তিনি বেশ কিছু বিখ্যাত অপারেশন করেছিলেন। এই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যার নাম আমরা ইতিহাসে পড়েছি, যে এই সুরেশ প্রসাদ তাকে তার সার্জারি করে তাকে সুস্থ করে তোলেন। সুরেশ প্রসাদই কিন্তু যতীন্দ্রনাথের নামকরণ করেন বাঘা যতীন। এটা কিন্তু তোমাদের WBCHAC-র একটা খুব পছন্দের বিষয়। এখান থেকে প্রশ্ন করে, প্রায়ই করে। আচ্ছা, 1895 সালে নীলরতন সরকার এবং আরো কয়েকজন বাঙালি চিকিৎসক মিলে কলেজ অফ সার্জনস অ্যান্ড ফিজিশিয়ানস অফ বেঙ্গল নামে একটা বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করেন, যেটা পরবর্তীকালে রাধা গোবিন্দ কর্ণ প্রতিষ্ঠিত বেসরকারি হাসপাতালের সঙ্গে মিশে যায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় আপৎকালীন অ্যাম্বুলেন্স পরিষেবায় অসামান্য কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি, তাই তাঁকে ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসের লেফটেন্যান্ট কর্নেল উপাধি দেওয়া হয়। আচ্ছা, এরপর চুনিলাল বসু সম্পর্কে পড়ব। যে চুনিলাল বসু সম্পর্কে একটা বিশেষত্ব, যে তিনি ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে তিনি প্রথম রসায়নের অধ্যাপক পান। বাংলা লতাপাতা, শাকসবজি, খাদ্য ও ভেষজ গুণাবলীর অনুসন্ধান তার একটা অবিস্মরণীয় কীর্তি। এছাড়া বাংলা ভাষায় বহু চিকিৎসা ও রসায়ন বিষয়ক গ্রন্থ তিনি রচনা করেন। তার কিছু বিখ্যাত বই যেমন ফলিত রসায়ন, রসায়ন সূত্র, পল্লী স্বাস্থ্য ইত্যাদি। আচ্ছা, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে বহুমূত্র রোগ নিয়ে তিনি একটি গবেষণা করেন, যেটা আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। তাহলে বহুমূত্র রোগ নিয়ে গবেষণা করেন চুনিলাল বসু। আর একটা বিষয়, যে দেশজ রসায়নের অবদানের জন্য তাকে রসায়নাচার্য উপাধি দেওয়া হয়েছে। তো এটাও প্রশ্ন থাকে যে রসায়নাচার্য উপাধিটি কে পেয়েছিলেন। আচ্ছা, প্রসিদ্ধ বিজ্ঞানী ডাক্তার লেবার্ট রজার্স যখন কুষ্ঠরোগ নিবারণের জন্য ইনজেকশন প্রস্তুতির গবেষণায় ব্যাপৃত ছিলেন, তখন তিনি চুনিলাল কি করেছেন, গাইনোকার্ডিক অ্যাসিড থেকে পরিশুদ্ধ দ্রাবক তৈরির ব্যাপারে তাকে সাহায্য করেন। এই বিষয়টা মনে রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে
করবী ফুলের রাসায়নিক ক্রিয়া ও বিষক্রিয়ার বিশ্লেষণও তার একটি উল্লেখযোগ্য গবেষণা। আচ্ছা, ১৯০১ খ্রিস্টাব্দে স্থাপিত ক্যালকাটা মেডিকেল ক্লাবের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া এর আগে তো দেখলামই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর তিনি একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। বঙ্গীয় সাহিত্য পরিষদের সহ-সভাপতি ছিলেন। এছাড়া কলকাতা মেডিকেল জার্নালের সম্পাদক ছিলেন। আচ্ছা, তার আরেকটা বিখ্যাত গবেষণা সেটা কি? ১৮৯৬ খ্রিস্টাব্দে তিনি পরিশোধিত লবণ দ্রব্যের সাহায্যে বিষ পানে মৃত মানুষ ও গো-মহিষদের অন্ত্র যাতে পচন থেকে রক্ষা পায় সে বিষয়ে একটা গবেষণা করেন এবং সেই গবেষণাটি সরকারের কাছে জমা দেন। এই বিষয় দ্বারা প্রশ্ন থাকতেই পারে যে এই বিষয় নিয়ে গবেষণা কে করেছিলেন? আচ্ছা, এরপর আমরা পড়ি বিধানচন্দ্র রায় সম্পর্কে। বিধানচন্দ্র রায়ের নাম তোমরা শুনেছ। তো আ তিনি নানাভাবে ভারতীয় রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন। বিভিন্ন আমাদের সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। যেমন রাধা গোবিন্দ কর প্রতিষ্ঠিত ক্যালকাটা মেডিকেল কলেজের দায়িত্ব নিয়েছিলেন। তারপর আ রায় কারমাইকেল মেডিকেল কলেজে মেডিসিনের অধ্যাপক ইত্যাদি। তো এই সমস্ত বিষয়ে আমি আর পড়ছি না। মেইন কথা হচ্ছে চিকিৎসক হিসেবে তার যে আ মূল যে বিষয় যে, যে তার কৃতিত্বটা সেটা করব। আচ্ছা, এখানে একটা বিষয় তবু মনে রাখা দরকার যে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেটা তো আমরা জানি। আইআইটি খড়গপুর এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের সদর দপ্তর পশ্চিমবঙ্গে স্থাপন করানোর জন্য জওহরলাল নেহরুজিকে রাজি করিয়েছিলেন তিনি। যে এই যে খড়গপুর আইআইটি, দামোদর ভ্যালি কর্পোরেশন এগুলো সবকিছু প্রতিষ্ঠার পেছনে বিধানচন্দ্র রায়ের অবদান ছিল। আমাদের নদীয়াতে একটা আম আ পরিকল্পিত শহর তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা যদি জেনে থাকো সেই শহরের নাম তাহলে কমেন্ট করো। বইতে তো দিয়েই দিয়েছে আর বলে কি হবে? যাই হোক। আ এছাড়া তিনি শিলং হাইড্রো ইলেকট্রিক কোম্পানির অন্যতম ডিরেক্টর ছিলেন। আচ্ছা, দুর্গাপুর অঞ্চলকে বৃহৎ শিল্প এলাকায় প্রতিষ্ঠান করাতে তার অবদান ছিল। কল্যাণী শহরকে কলকাতার এক বিকল্প উপনগর হিসেবে গড়ে তুলেছিলেন বিধানচন্দ্র। আচ্ছা, তাকে ভারতরত্ন দেওয়া হয় ১৯৬১ সালে। ১৯৬২ সালে ১লা জুলাই তারই জন্মদিনে তিনি প্রয়াত হন। তার প্রতি সম্মান রেখে এই ১লা জুলাই এই তারিখটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। এই তো কয়েকদিন আগে গেল ডক্টরস ডে। যেদিন আমি ভিডিওটা বানাচ্ছি সেদিন আজকে হচ্ছে ৮ই জুলাই। আচ্ছা, এরপর পড়বো গিরীন্দ্রশেখর বসু সম্পর্কে। গিরীন্দ্রশেখর বসু মানেই ভারতীয় মনোবিজ্ঞানী। মনে রাখবে যে তিনি ছিলেন একাধারে মনোবিজ্ঞানী এবং রসসাহিত্যিক। মানে শুধুমাত্র মনোবিজ্ঞানী ছিলেন তাই নয় কিন্তু। আবার একজন খুব ভালো সাহিত্যিক ছিলেন। ভারতবর্ষে সাইকো অ্যানালিটিক্যাল সোসাইটি তিনি স্থাপন করেন। তারই উদ্যোগে মানসিক রোগীদের চিকিৎসার্থে লুম্বিনী পার্ক প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর কলকাতার ১৪ নম্বর পার্সি বাগানস্থ পৈতৃক নিবাসে তিনি আহ এই তার ভাই রাজশেখরের সহায়তায় ৩ শয্যা বিশিষ্ট মানসিক রোগের হাসপাতাল প্রতিষ্ঠা করেন, যার বর্তমান রূপ হচ্ছে লুম্বিনী পার্ক। আচ্ছা, তিনি মনোবিজ্ঞানের উপর একটা পত্রিকাও বের করতেন। ১৯৩৩ খ্রিস্টাব্দে কি করেছিলেন? রাধা গোবিন্দ কর প্রতিষ্ঠিত যে কারমাইকেল কলেজ সেখানে মনোরোগ বিভাগ চালু হয়। তার মধ্যে সাধারণ হাসপাতালের ক্ষেত্রে যা এশিয়ার মধ্যে প্রথম, যে এখানেই প্রথম একটা মনোরোগ চিকিৎসার একটা বিভাগ বা ডিপার্টমেন্ট স্থাপিত হলো। এবার বলা হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথম বাঙালি মনোবিজ্ঞানী তিনি এই কি করলেন? ফ্রয়েড সাহেবের ছাত্রস্থানীয় হলেও মনস্তত্ত্বের এই কিংবদন্তি যে সিগমুন্ড ফ্রয়েড তার সঙ্গে তিনি ভিন্ন মত পোষণ করলেন। এবং ২০ বছর ধরে তাদের মধ্যে কথাবার্তা চলল। কার সাথে? ফ্রয়েডের সাথে, বোস, গিরীন্দ্রশেখর বসুর সাথে। বলতে গেলে এশিয়ার তিনিই প্রথম মনোরোগ চিকিৎসক। খুব দেয় এই প্রশ্নটা যে এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসককে। মনস্তত্ত্বের উপর তার কিছু বই রয়েছে। যেমন তার বিখ্যাত বই হচ্ছে 'স্বপ্ন'। বাংলা লেখা প্রথম বই। কাজের ফাঁকে তিনি বিভিন্ন বিষয় লিখতেন, যেমন 'এভরিডে সাইকোঅ্যানালিসিস, কনসেপ্ট অফ রিপ্রেশন' ইত্যাদি তার বিখ্যাত গ্রন্থ। মেডিকেল কলেজে শরীরবিদ্যার অধ্যাপকের এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাবনরমাল সাইকোলজি বিভাগের অধ্যাপকের দায়িত্ব দিয়েছেন। মনোবিদ্যার ক্ষেত্রে আধুনিক পরিভাষা তিনি নির্মাণ করেছেন। আচ্ছা, এরপর পড়বো আমরা মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি ক্যালকাটা মেডিকেল স্কুলের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন এবং এর সভাপতি ছিলেন। আ আ তার সম্পর্কে খুব একটা বেশি না পড়লেও হবে। ১৩৩০ বঙ্গাব্দে বঙ্গবাণী পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছিল, কলিকাতার লব্ধপ্রতিষ্ঠ সকল ডাক্তার নিঃস্বার্থভাবে কাজ করিয়াছেন বলিয়াই গুরুতর টাকার অভাবেও কাজ চলিতেছে। যাই হোক, এটা মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে খুব একটা ভালো করে না পড়লেও হবে। আজকে এ পর্যন্ত থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা কারিগরি ও শিল্পচিন্তা সম্পর্কে পড়ব।
চেষ্টা করব আর মোটামুটি ২ টো ভিডিওর মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর এভাবেই সঙ্গে থেকো। আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদেরকে করিয়ে দেওয়ার।